৭১-এর ২৫শে মার্চের সেই কাল রাতে যা ঘটেছিল তা কিন্তু শুধু একজন নেতার ভাগ্য নির্ধারণ করেনি, বরং জন্ম দিয়েছিল একটা গোটা জাতির। কিন্তু সেই রাতেরই একটা ঘটনা, শেখ মুজিবুর রহমানের গ্রেফতার, প্রায় ৫০ বছর ধরে জন্ম দিয়ে চলেছে এক বিরাট বিতর্কের। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিতর্কেরই গভীরে যাব। প্রশ্নটা খুবই সোজাসাপটা, আর হয়তো অনেকের কাছে বেশ উস্কানিমূলক মনে হতে পারে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা কি আত্মসমর্পণ করেছিলেন? এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের এক বিরাট অধ্যায়। আচ্ছা, এই যে এত বিতর্ক, এর একেবারে কেন্দ্রে আছে কিন্তু মাত্র একটা ছবি। চলুন প্রথমে প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। কীভাবে একটা স্থির চিত্র দশকের পর দশক ধরে এত বড় বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এই ছবিটা দেখুন, আমাদের সবার চেনা, তাই না? শেখ মুজিবের গ্রেফতারের পর তোলা বিষণ্ণ শান্ত একটা মুহূর্ত। দেখে মনে হয় সবকিছু যেন কত মিরমাইনা ঘটে গেছে। আর এই ছবিটাই কিন্তু গত ৫০ বছর ধরে মানুষের মনে একটা ধারণা তৈরি করে রেখেছে। কিন্তু ছবির এই শান্ত ভাবের আড়ালের সত্যিটা আসলে কি ছিল? তো এই ছবিটা দেখেই প্রশ্নগুলো তোলা হয়। তিনি কি আসলেই আত্মসমর্পণ করেছিলেন, নাকি তাকে গ্রেফতার করা হয়েছিল? তার কি উচিত ছিল ভারতে পালিয়ে গিয়ে একটা প্রবাসী সরকার চালানো? থেকে যাওয়াটা কি একটা কৌশলগত ভুল ছিল? সাধারণত যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী তারা এই প্রশ্নগুলো বেশি করে, কিন্তু প্রশ্ন যেহেতু উঠছে, এর উত্তর খোঁজাটাও তো জরুরি। আত্মসমর্পণ শব্দটা এখানে কতটা খাটে? চলুন ছবির পেছনের সেই ভয়ঙ্কর বাস্তবতায় ফেরা যাক, যা আত্মসমর্পণের ধারণাটাকেই পুরোপুরি পাল্টে দেয়। আসল ঘটনাটা ছিল একেবারেই অন্যরকম। এর সবচেয়ে জীবন্ত বর্ণনা পাওয়া যায় সেই রাতের একজন প্রত্যক্ষদর্শী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কথায়। তিনি বলেছিলেন, শুরু হলো অঝরে গোলাবর্ষণ, বারুদের গন্ধে মুখ চোখ জ্বলছিল। ভাবুন একবার, এই ভয়াবহ বর্ণনা আর ওই শান্ত ছবি, দুটো কি এক কথা বলে? আসলে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে এটা তো কোনো সাধারণ অ্যারেস্ট ছিলই না। এটা ছিল একটা নিখুঁতভাবে পরিকল্পনা করা কমান্ডো মিশন, যার সাংকেতিক নাম ছিল অপারেশন বিগ বার্ড। মিশন শেষ হওয়ার পর তাদের রেডিও সিগন্যালটা ছিল, বড় পাখি খাঁচায়, ছোট পাখিরা উড়ে গেছে। এখান থেকেই পরিষ্কার শেখ মুজিবই ছিলেন তাদের আসল টার্গেট। সেই রাতের ঘটনাগুলো যদি পরপর সাজাই, তাহলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। রাত 10:30টায় মুজিব চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা পাঠালেন। ঠিক 11টায় পাকিস্তানি আর্মি শুরু করল তাদের গণহত্যা, অপারেশন সার্চলাইট। আর রাত 1টার দিকে ভারী গোলাবর্ষণ আর গ্রেনেড ছুটতে ছুটতে কমান্ডোরা তার বাড়িতে হামলা চালায়। এরপর তাকে শারীরিকভাবে নির্যাতন করে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তার মানে তিনি কি নিষ্ক্রিয়ভাবে বসেছিলেন? একদমই না। গ্রেফতার হবার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি একজন সক্রিয় নেতা হিসাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন। স্বাধীনতার ঘোষণা পাঠানো, দলের অন্য নেতাদের আত্মগোপনে যাওয়ার নির্দেশ দেওয়া, এমনকি নিজের নিরাপত্তার রক্ষীদেরও জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে বলা, সবই তিনি করছিলেন। তাহলে সেই আসল প্রশ্নটায় ফেরা যাক। এত কিছুর পরেও তিনি কেন পালিয়ে গেলেন না? এর পেছনে কিন্তু ছিল এক গভীর আর খুব সুচিন্তিত একটা কৌশল। এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় তার নিজের কথাতেই। ৭২ সালে সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি জানতাম ওরা বর্বর। আমি যদি আত্মগোপন করতাম, ওরা অজুহাত পেয়ে যেত আর আমার দেশের সমস্ত মানুষকে হত্যা করত। তাই আমি ঠিক করলাম, আমি মরে গেলেও ভালো, তবু আমার দেশের মানুষ বাঁচুক। এটা ছিল একরকম পরিকল্পিত আত্মত্যাগ। ভাবছেন এটা কি শুধুই তার একটা আশঙ্কা ছিল? মোটেও না। এটা যে কতটা সত্যি ছিল তার প্রমাণ পাওয়া যায় তার প্রধান শত্রু পাকিস্তানি কমান্ডার জেনারেল টিক্কা খানের কথাতেই। তিনি নিজে পরে স্বীকার করেছিলেন, ওই রাতে শেখ মুজিবকে যদি ধরতে না পারতাম, আমার আর্মি পুরো ঢাকা শহর গুড়িয়ে দিত। প্রতিশোধ নিতে আমরা হয়তো ১ কোটি বাঙালিকেই মেরে ফেলতাম। কিন্তু তার এই সিদ্ধান্ত কি শুধুই রক্তপাত এড়ানোর জন্য ছিল? না, এর চেয়েও বড় কিছু ছিল। এই সিদ্ধান্তটাই মুক্তিযুদ্ধের জন্য একটা বিরাট বড় কৌশলগত অস্ত্রে পরিণত করেছিল। একটা জেলখানা যেন হয়ে উঠেছিল পুরো জাতির কমান্ড পোস্ট। এই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন লেখক হুমায়ুন আজাদ। তার মতে, যোদ্ধা মুজিবের থেকে বন্দী মুজিব ছিলেন অনেক বেশি শক্তিশালী আর অনুপ্রেরণার উৎস। তিনি ছিলেন এক অর্থে মুক্তিযুদ্ধ। মানে তার শারীরিক অনুপস্থিতি তাকে একটা অপরাজেয় প্রতীকে পরিণত করেছিল, যা পুরো জাতিকে এক রেখেছিল। এই সিদ্ধান্তের আন্তর্জাতিক গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটু বায়াফ্রার ঘটনার দিকে তাকাতে হবে। দেখুন, মুজিব যদি পালিয়ে যেতেন, তাহলে খুব সহজেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নাইজেরিয়ার বায়াফ্রার মতো একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে চালিয়ে দেওয়া যেত। কিন্তু দেশে নির্বাচিত নেতা হিসেবে তিনি নিজের বাড়িতেই রয়ে গেলেন।
ফলে এই সংগ্রামটা একটা সাংবিধানিক অধিকারের লড়াই হিসেবে আন্তর্জাতিক বৈধতা পেল, যা বিশ্বজুড়ে সমর্থন আদায়ে বিরাট সাহায্য করেছিল। তার মানে সব মিলিয়ে বন্দি মুজিব হয়ে উঠেছিলেন বাঙালির ঐক্যের প্রতীক, মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় স্লোগান, আর সারা বিশ্বের কাছে পাকিস্তানের স্বৈরাচারের জীবন্ত প্রমাণ। এক কথায় তিনি ছিলেন অটুট মনোবলের উৎস। পালিয়ে যাওয়া মুজিবের চেয়ে এই বন্দি মুজিব কৌশলগতভাবে অনেক বেশি শক্তিশালী ছিলেন। তার এই সিদ্ধান্তের প্রভাব কিন্তু শুধু মুক্তিযুদ্ধ পর্যন্তই থেমে থাকেনি। যুদ্ধ শেষ হবার পর নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও এর ভূমিকা ছিল বিশাল। যেমন প্রবীণ সাংবাদিক এবিএম মুসা বলেছিলেন, বঙ্গবন্ধু যদি ফিরে না আসতেন তাহলে ভারতীয় সেনাবাহিনী এত সহজে ফিরে যেত না, আর দেশটা হয়তো কঙ্গো বা সোমালিয়ার মতো গৃহযুদ্ধের মধ্যে পড়ে যেত। তিনি যে পাকিস্তানের কারাগার থেকে ফিরলেন, ভারত থেকে নয়, এই পার্থক্যটাই ছিল বিশাল। ব্যাপারটা খেয়াল করুন। এক, তিনি ফিরলেন শত্রুর কারাগার থেকে, কোনো বন্ধু দেশের আশ্রয় থেকে নয়। দুই, এর ফলে তার যে নৈতিক কর্তৃত্ব তৈরি হল, তা দিয়ে একটা যুদ্ধবিধ্বস্ত বিভক্ত জাতিকে এক করা সম্ভব হল। তিন, তিনি সফলভাবে ভারতীয় সেনাবাহিনীকে পুরোপুরি ফিরিয়ে নেওয়ার অনুরোধ করতে পারলেন। আর সবশেষে এই একতাবদ্ধ জাতিকে নিয়েই নতুন রাষ্ট্র গড়ার মতো কঠিন কাজটা শুরু করতে পারলেন। তাহলে সবটা মিলিয়ে আমরা কি বলতে পারি? 25শে মার্চের সেই রাতে তার থেকে যাওয়ার সিদ্ধান্তটা কোনো আত্মসমর্পণ ছিল না, বরং এটা ছিল একটা অত্যন্ত গভীর কৌশলগত পদক্ষেপ, যা বাংলাদেশের স্বাধীনতার বৈধতা, এর প্রতীকী শক্তি আর শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য নিশ্চিত করেছিল। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য, একজন নেতার সবচেয়ে বড় শক্তি আসলে কি? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সরাসরি নির্দেশ দেওয়া, নাকি নিজে অনুপস্থিত থেকেও পুরো জাতির জন্য অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হয়ে ওঠা? 25শে মার্চের সেই রাতের ঘটনা হয়তো আমাদের এই উত্তরটাই দেয়।